হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে আরো একবার স্বাগত। তো আমি মীরা ম্যাম, আমি আজকে তোমাদের সেমিস্টার থেকে বাংলা বিষয় থেকে আবার একটি নতুন টপিক নিয়ে চলে এসেছি। তোমাদের যে বাংলা কাব্য সাহিত্য রয়েছে, সেই কাব্য সাহিত্য থেকে একজন অন্যতম শ্রেষ্ঠ কবি মাইকেল মধুসূদন দত্ত যিনি রয়েছেন, তার একটি অমর সৃষ্টি মেঘনাদ বধ যে কাব্য রয়েছে, দেখো আমি বোর্ডে লিখেই দিয়েছি। মেঘনাদ বধ যে কাব্য রয়েছে, সেই কাব্যটি সম্পর্কে কিন্তু আজকে আমি তোমাদের সঙ্গে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব। আলোচনাটি শুরু করার পূর্বে তোমাদের ছোট্ট করে একটা ইনফরমেশন দিয়ে দিই। দেখো বোর্ডের কর্নারে তোমরা দুটো নাম্বার দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। এখানে কিন্তু তোমাদের অনলাইনে ক্লাস করানো হয়, তার সঙ্গে তোমাদের নোটস দেওয়া হয়। তো তোমরা যারা আমাদের সঙ্গে অনলাইন ক্লাসে যুক্ত হতে চাচ্ছ কিংবা আমাদের থেকে নোটস পেতে চাচ্ছ, তারা এই উপরে দেওয়া নাম্বার দুটির সঙ্গে যোগাযোগ করে কিন্তু আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারবে। ঠিক আছে, তাহলে আমি আমার আলোচনায় চলে যাচ্ছি। দেখো, প্রথমেই বললাম আজকে আমি তোমাদের যে মাইকেল মধুসূদন দত্ত রয়েছে, যে একজন অন্যতম শ্রেষ্ঠ কবি বাংলা কাব্য সাহিত্যে, তার রচিত এক অমর সৃষ্টি মেঘনাদ বধ যে কাব্য রয়েছে, সেই কাব্যটা সম্পর্কে কিছু তথ্য নিয়ে আমি আলোচনা করব। ঠিক আছে, দেখো আমি বোর্ডে কয়েকটা পয়েন্ট করে করে দিয়েছি, তো আমি এই পয়েন্টগুলো ধরে ধরেই ঠিক আছে এক এক করে তোমাদেরকে বলবো। তোমরা একটু খাতা আর পেন বের করে সেটা লেখা শুরু করবে। দেখো, আগে মাইকেল মধুসূদন দত্ত যে রয়েছে তার সম্পর্কে একটু বলি। এ দেখো, ফার্স্ট পয়েন্টে আমি লিখেছি যে বাংলা সাহিত্যে প্রথম এবং শ্রেষ্ঠতম মহাকাব্য হচ্ছে এই মেঘনাদ বধ কাব্য। এই মেঘনাদ বধ কাব্য তাহলে কতটাই গুরুত্বপূর্ণ, যে বাংলা সাহিত্যের মধ্যে যদি আমরা দেখি, কাব্য সাহিত্যে প্রথম এবং শ্রেষ্ঠ তার এক অমর সৃষ্টি কাব্য হচ্ছে এই মেঘনাদ বধ কাব্য। ঠিক আছে, এবার দেখো পরে লিখেছি আমি এই মেঘনাদ বধ কাব্য কত সালে তিনি প্রকাশ করেছিলেন, কত সালে প্রকাশিত হয়েছিল, তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তোমরা এটা লিখে নেবে। এই মেঘনাদ বধ কাব্য 1861 সালে কিন্তু তিনি প্রকাশ করেছিলেন। ঠিক আছে, এবার পরের পয়েন্টে চলে যাই। দেখো, পরে আমি লিখেছি যে কাব্যের কাহিনী সংগৃহীত হয়েছে রামায়ণ থেকে। এবার এই কাব্যের কাহিনী সম্পর্কে আমরা জেনে নিই যে কাব্যের বিষয়বস্তুটা কি ছিল। এই কাব্যের বিষয়বস্তু ছিল যে রামায়ণ রয়েছে, সেই রামায়ণের ঘটনাকে কেন্দ্র করে কিন্তু সেই বিষয়কে তুলে ধরে কিন্তু এই কাব্যগুলি তিনি এই মেঘনাদ বধ কাব্যের বিষয়বস্তু তিনি রচনা করেছিলেন। দেখো আমি তাই লিখে দিয়েছি যে কাব্যের কাহিনী সংগৃহীত হয়েছে রামায়ণ থেকে। রামায়ণের কথা আমরা সকলেই শুনেছি, পৌরাণিক কাহিনী, এই যে রাম আর রাবণের যুদ্ধ, যে সেই রামায়ণের বিষয়বস্তু কিন্তু সেই ঘটনাগুলিকে তিনি তুলে ধরেছেন। ঠিক আছে, এবার আমরা দেখব তার প্রিয় চরিত্র। এই যে মেঘনাদ বধ কাব্য যে তিনি লিখেছিলেন, এই যে রামায়ণ রয়েছে সেটার মধ্যে, তার কাব্যের মধ্যে তিনি প্রিয় চরিত্র যেটাকে আর কি বেছে নিয়েছিলেন, সেটা দেখো আমি এখানে লিখে দিয়েছি, সেটা হচ্ছে রাবণ। ঠিক আছে, তার প্রিয় চরিত্র হলো রাবণ। দেখো, আমরা যদি দেখি এই তার মেঘনাদ বধ যে কাব্য রয়েছে, এই মেঘনাদ বধ কাব্যের মধ্যে তিনি এই যে দাম্ভিক রাবণের যে হাহাকার, সেই হাহাকারকে কিন্তু তিনি ফুটিয়ে তুলেছিলেন। তার এই মেঘনাদ বধ কাব্যের মধ্যে আমরা দেখবো যে দাম্ভিক রাবণ যে রয়েছে, তার যে হাহাকার, তার যে আর্তনাদ, সেটাকে কিন্তু তিনি খুব সুন্দরভাবে তুলে ধরেছিলেন। তারপর বলেছে, দেখো কাব্যের ঘটনা 3-2 রাত্রি। ঠিক আছে, কাব্যের ঘটনা যদি আমরা দেখি 3-2 রাত্রি ছিল সেই কাব্যের ঘটনার মধ্যে। এবার পরের পয়েন্টে দেখো আমি লিখেছি, খুবই গুরুত্বপূর্ণ, এই কাব্যটি যদি আমরা লক্ষ্য করি, এটি 9টি স্বর্গে সমাপ্ত হয়েছে। কটি স্বর্গ? 9টি স্বর্গে কিন্তু এটি সমাপ্ত হয়েছে। এবার পরে দেখো আমি লিখেছি 9টি স্বর্গ, তো ঠিক আছে। তো এখানে আমি লিখেছি যে 6ষ্ঠ স্বর্গে মেঘনাদ বধের মৃত্যু হলেও মধুসূদনের লক্ষ্য রাবণ, তাই আরো 3টি স্বর্গে তিনি কাহিনীকে এগিয়েছেন। এই মেঘনাদ বধ যে কাব্যটা রয়েছে, আমরা দেখতে পাচ্ছি মেঘনাদ বধ, তো মেঘনাদকে যে বধ করেছে সেটা কিন্তু 6ষ্ঠ যে স্বর্গ রয়েছে, 6ষ্ঠ স্বর্গেই দেখবো আমরা সেই কাহিনীটা চলে গেছে। কিন্তু যেহেতু রাবণকে তিনি কেন্দ্র করেছিলেন, রাবণ তার আসল লক্ষ্য ছিল, সেই কারণে তিনি আরো 3টি স্বর্গ কিন্তু বানিয়ে সেই কাহিনীটিকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন। তাই আমি দেখো লিখেছি যে 6ষ্ঠ স্বর্গে এই মেঘনাদ বধের মৃত্যু হয়ে গেছিল, কিন্তু তারপরে আরো 3টি স্বর্গ তিনি লিখেছিলেন এই যে মধুসূদন দত্তের লক্ষ্য। তাই মধুসূদন দত্তের লক্ষ্য ছিল রাবণ। ঠিক আছে, এই রাবণের যে হৃদয়ের আর্তনাদ আমি প্রথমে বলেছি, সেই রাবণের হৃদয়ের আর্তনাদ, সেটা কিন্তু তুলে ধরার জন্য তিনি পরে আরো 3টি স্বর্গ উল্লেখ করে কাহিনীটিকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন। এবার পরের পয়েন্ট আমি দিয়েছি, দেখো
রাবণের পিতৃ হৃদয়ের যে আর্তনাদ তিনি বড় করে ফুটিয়ে তুলেছিলেন। তো কাহিনীর মধ্যে আমরা দেখব যে রাবণের যে তার যে পুত্র মারা গেছে, পুত্র শোক যে সেই পিতৃ হৃদয়ের আর্তনাদ কিন্তু এর মধ্যে ফুটিয়ে তুলেছিলেন। আরো কিছু কিছু একটু জেনে নিই আমরা এই কাব্যটি সম্পর্কে, ছোট ছোট কিছু জেনে নিই। বলেছে যে এই কাব্য যে মধুসূদন রাবণ রাজার স্বদেশ রক্ষা করার বৃত্তান্ত ফুটিয়ে তুলতে অগ্রসর হয়েছেন। তিনি যে স্বদেশ রক্ষা করেছেন সেটিকে ফুটিয়ে তুলতে তিনি অগ্রসর হয়েছেন, এবং কাব্যের নাম মেঘনাদ বধ হলেও মধুসূদনের দৃষ্টি রাবণের প্রতি। এই যে প্রথমে আমি বললাম কাব্যের নাম তিনি মেঘনাদ বধ দিয়েছেন ঠিকই, কিন্তু তার দৃষ্টি, তার আসল লক্ষ্য ছিল সে রাবণের প্রতি। বলেছে এই জন্য ষষ্ঠ স্বর্গে মেঘনাদ বধের মৃত্যু হলেও পরে আরো 3টি স্বর্গ বর্তমান। পুত্র হত্যাকারীর প্রতিশোধ স্পৃহা, এই যে পুত্র তার হত্যা হয়েছিল সেই পুত্র হত্যাকারীর প্রতিশোধ, স্পৃহা এবং সন্তান হারানোর যে যন্ত্রণা তিনি লিপিবদ্ধ করেছেন আরো 3টি স্বর্গ রচনা করে। ঠিক আছে, তো মধুসূদনের কাব্য কাহিনী রামায়ণ থেকে নিলেও চরিত্র পরিকল্পনায়, মহাকাব্যিক উপস্থাপনায় পাশ্চাত্যের সাহায্য নিয়েছে। তো প্রমীলা সাহসিকতা, তারপরে সীতা শর্মার বিলাপ, তারপরে বিভীষণের যে ধর্মরক্ষা, এই সমস্ত বিষয় আমরা এই কাব্যের কাহিনীর মধ্যে আমরা দেখব। ধর্মরক্ষা, লক্ষণের জন্য রামের আত্মচিন্তা, এই বিষয়গুলি মধুসূদন দক্ষতার সঙ্গে ফুটিয়ে তুলেছেন। এই সমস্ত বিষয় কিন্তু তিনি তার দক্ষতার সঙ্গে ফুটিয়ে তুলেছেন। এই কাব্য সম্পর্কে অসিত কুমার তাই বলেছেন, দেখো অসিত কুমার বন্দ্যোপাধ্যায় যে রয়েছে কবি, তিনি কিন্তু বলেছেন যে মাইকেল মধুসূদন যে অটল শুভ সমুদ্রিত ধবলগিরির উচ্চঙ্গ শৈলচূড়ার চিত্র অঙ্কন করেছেন এবং বাংলা সাহিত্যে তা অভিনব। তাই এর প্রথম কয়েক ছত্রেই তার যুগের রসিক এবং নবীন পাঠক বুঝতে পেরেছিল যে বাংলা কাব্যে নতুন প্রতিভার উদয় হয়েছে, যা দল ছাড়া, কুলহারা এবং একক মহিমার আসীন। ঠিক আছে, তো এই যে তার মেঘনাদ বধ কাব্য সম্পর্কে কিছু কিছু তথ্য কিন্তু আমি তুলে ধরলাম। তো আশা করি এই কাব্য সম্পর্কে কিছু হলেও তোমাদের বোঝাতে পারলাম। আলোচনাটি আমি এখানে শেষ করছি। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। থ্যাংক ইউ।